ভাবিকে কিভাবে বিয়ে করতে পারি আমি? তার উপর সে প্রেগনেন্ট। আমার বড় ভাইয়ের বাচ্চা তার পেটে। আরে ওকে মা, নাকি তোমার মাথা তার সব ছিঁড়ে গেছে? অবাস্তব কথা বলছো যত সব। ড্রয়িং রুমে প্রতিটি দেওয়াল কেঁপে উঠল অভ্রুর চিৎকারে। মাথার উপর আধুনিক সিলিং ফ্যানটা একগ্রান মনে ঘুরে চলেছে। তবুও কেন যেন মনে হচ্ছে এই ঘরের সমস্ত কিছু স্থির হয়ে আছে। 23 বছরের অভ্রুর ফর্সা মুখটা ক্ষোভে আর চরম বিরক্তিতে লাল হয়ে উঠেছে। তার পরনে ওভারসাইজ গ্রাফিক টি শার্টটি শ্বাস প্রশ্বাসের সাথে দ্রুত ওঠানামা করেছে। গিটারের তারের ওপর নিবদ্ধ হাতের আঙুলগুলোও কাঁপছে। নিজের মায়ের মুখ থেকে অমন এক আদিম মধ্যযুগীয় প্রস্তাব তাকে এই একবিংশ শতাব্দীর এসেও শুনতে হবে, তাও অভ্র শুধুতম কল্পনাও ছিল না। মাতা মাতলীয় সোফায় শক্ত হয়ে বসে মনে মনে এক নাগাড়ে দোয়া ইউনুস করেছে। আল্লাহর ইচ্ছে সব প্রকারের বিপদে থেকে পবিত্র পাওয়া যায়, এই দোয়া পাঠ করলেন। ছোট ছেলের অভ্রুর এমন তীব্র প্রতিক্রিয়া যে তিনি আশা করেননি তেমনটা নয়। তিনি বেশ ভালোভাবে জানেন অভ্রু এই প্রজন্মের ছেলে। ওর চিন্তা ভাবনা আলাদা, বাস্তবতায় দেখার চোখ আলাদা। কিন্তু রোদেলার অসহায়ত্ব যে তাদের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। এই আসন্ন বিপদ মোকাবেলার জন্যই মন প্রাণ দিয়ে দোয়া ইউনুস পাঠ করেছেন তিনি। মাতলীয় নিজের কণ্ঠস্বর যথাসম্ভব নরম রেখে বলল, তুই তো জানিসই রোদেলার আপন বলতে শুধুমাত্র বৃদ্ধা মা বাবাই রয়েছে, তারাও অসুস্থ। এই অবস্থায় আমাদেরই তো ওর পাশে দাঁড়াতে হবে। অভ্রু কপাল কুঁচকে বলে উঠল, পাশে দাঁড়াতেই তো আপত্তি নেই, কিন্তু পাশে দাঁড়ানোর নাম করে বয়সের বড় একজন প্রেগনেন্ট মহিলাকে আমি কেন বিয়ে করব? হর্স রাবিশ। অভ্র দুই হাত বাতাসে ছুঁড়ে নিজের সমস্ত বিরক্তি একেবারে উগরে দিল। তার চোখে মুখে খেলা করেছে তীব্র অবজ্ঞার ঠাস। প্রতি উত্তরে একটা চরের শব্দে প্রতিদ্বন্দ্বিত হলো চারদিকে। মালতী সোফা ছেড়ে দাঁড়িয়ে গেছে। তার ডান হাত আর সামান্য কাঁপছে। ছোট ছেলের গায়ে তিনি এই প্রথম হাত তুললেন। মালতীর চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে ধমকে সুরে বললেন, এইসব কি ভাষা ব্যবহার করছিস তুই? অভ্র, মুখ সামলে কথা বল। এসব নোংরা ভাষা যদি আর কখনো আমার সামনে উচ্চারণ করেছিস তো খবর আছে। ভালো করে শুনে রাখ, রোদেলার ডেলিভারির পরই আমি তোদের বিয়ের ব্যবস্থা করব। ওকেই তোর বিয়ে করতে হবে, কথা শেষ। অভ্র নিজের বাগালে হাত দিয়ে হতভম্ব হয়ে মায়ের দিকে তাকালো। পরক্ষণে তার ভেতরে আহং মাথাচাড়া দিয়ে উঠল। সে মায়ের চোখের দিকে তাকিয়ে চিবিয়ে চেয়ে বলল, আমি মরে গেলে উনাকে বিয়ে করব না। নো মিনটস নো। ডিড ইউ গেট মি? আমার লাইফ, আমার চয়েস। তোমরা জোর করে নিজেদের ইচ্ছেই আমার ওপর অন্য কারো দায় চাপিয়ে দিতে পারো না। অভ্রুর কথা শোনো, শোন আমার। মালতী পুনরায় কিছু বলতে চাইলেও তাকে আর সে সুযোগ দিল না অভ্র। দূর এই ফ্র্যাঙ্কিন অ্যাডভার্সমেন্ট বাতাসেই থমকাব না আমি। কথাটা শেষ করে অভ্র হনহন করে ড্রয়িং রুমে পেরিয়ে মেইন দরজার দিকে এগিয়ে গেল। পায়ে স্কিনটার গড়িয়ে নেওয়ারও তার সইল না। তার কিছুক্ষণের মধ্যেই পুরো ফ্ল্যাট কাঁপিয়ে ধমার করে মেইন দরজাটা লাগার তীব্র শব্দ হলো। সেই কর্কশ ঝাপল আওয়াজটাও পাশের ঘর অবধি পৌঁছালো। সেই ঘরে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে রোদেলা। মালতী আর অভ্রুর মাঝে এতক্ষণ যে কথোপকথন চলেছে তা কিছুটা ও সে শুনেছে। এই ঘরটা অন্ধকার, শুধু জানালার ওপাশ থেকে বাতাস, রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোটা এসে পড়েছে মেঝের এক কোণে। রোদেলার চোখের কোণে বেয়ে এক ফোঁটা তপ্ত নোনা জল গড়িয়ে পড়ল। অভ্রুকে বিয়ে করার পক্ষে কি সেও কখনো ছিল? কোনো দিনও নয়। অভ্র যখন লিভিং রুমে চিৎকার করছিল, রোদেলা তখন মনে হচ্ছিল মাটির ভেতর ঢুকে যেতে। এ জীবন থেকে তো সে বেশি কিছু চায়নি, শুধু নিজের স্বামী অভ্রুর সাথে আমৃত্যু স্মৃতি কুকড়াতে চেয়েছিল। এই পরিবারের সকলের সাথে মিলেমিশে বাঁচতে চেয়েছিল। নিজের অনাগত সন্তানের জন্য একটা নিরাপদ সুন্দর ভবিষ্যৎ চেয়েছিল। সে তো কারো জীবনের গতিপথ বদলে দিতে চায়নি, কারো তরুণ বয়সের স্বাধীনতা হস্তক্ষেপ করতে চায়নি। পারিবারিকভাবে অভ্র
বড় ভাই শুভ্রর সাথে রোদেলার বিয়ে হয়েছিল মাত্র 2 বছর আগে। শুভ্র ছিল অত্যন্ত শান্ত স্বভাবের একজন সুপুরুষ, অসম্ভব দায়িত্বশীল একজন মানুষ। তাদের ছোট্ট গোছানো সংসারটা যখন একটা নতুন প্রাণের আগমন অপেক্ষায় প্রহর গুনছিল, ঠিক তখনই নিয়তির তার নিষ্ঠুরতম খেলাটা খেললো। রোদেলার শরীরে তখন ভালো যাচ্ছিল না। শারীরিক পরিবর্তন দেখে সে মনে মনে সন্দেহ করেছিল বটে, তাই ডাক্তারের কাছে গিয়েছিল চেক আপ করাতে। ডাক্তার টেস্টের রিপোর্ট পেয়ে হাসি মুখে বলেন প্রেগনেন্সি পজিটিভ। নিশ্চিত হতে পেরে রোদেলার আনন্দের সীমা ছিল না। সে মনে মনে একটা চমৎকার পরিকল্পনাও করেছিল। কতদিন পরেই অভ্রুর শুভ্র জন্মদিন। এই পরম অনাকাঙ্ক্ষিত খবরটা না হয় জন্মদিনের সারপ্রাইজ উপহার হিসেবে থাকুক, কিন্তু মানুষের ইচ্ছে আর বিধাতার লিখন কতটাই না বিপরীত। অভ্রু সেই 23তম জন্মদিনটাই শেষ পর্যন্ত তার মৃত্যুদিন হয়ে গেল। বগুড়া থেকে অফিসে একটা জরুরি কাজ শেষ করে নিজের নতুন গাড়িতে করে ঢাকায় ফিরছিল অভ্র। আর মাত্র কয়েকটা কিলোমিটার পার হলে সে পৌঁছাতো উত্তরা বাসায়। তার জন্য পায়েস রেঁধে প্রতীক্ষায় মগ্ন ছিল রোদেলা, কিন্তু এক বেপরোয়া নিয়ন্ত্রণহীন দূরপাল্লার বাস অভ্রুর গাড়িটাকে পিষে দিয়ে চলে গেল। অভ্রু পানহীন দেহটা স্টিয়ারিং এর সাথে লেপ্টে রইল। রোদেলার চেনা পৃথিবীটা চিরতরে শ্মশান হয়ে গেল। রোদেলা তার মা বাবার একমাত্র সন্তান। ঢাকার বাইরে একটা ছোট মাফসল শহরে তাদের বাড়ি। মা বাবার বয়স হয়েছে বেশ, দুজনের নানা রকম বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। এই তীব্র সংকটের দিন প্রায় 9 মাসে অন্তঃসত্ত্বা অবস্থা। সে কোথায় যাবে, কিভাবে বাঁচবে অভ্রুকে ছাড়া? এই চিন্তায় রোদেলার রাতের ঘুম হারাম হয়ে যায়। দম বন্ধ হয়ে আসে, গলা দলা পাকিয়ে কান্না জমে। শ্বশুর শাশুড়ি এখন আগলে রেখেছে বটে, তবে তারও তো সারা জীবন বেঁচে থাকবে না। আর কয়দিন পরে তার সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসবে, তখন কি হবে? বাকিটা জীবন তো রোদেলাকে একজন সিঙ্গেল মাদার হিসেবে কাটিয়ে দিতে হবে। আর এই পুরুষতান্ত্রিক সমাজে একা একটা মেয়ে লড়াই করাটা বিবর্ষণ, তা রোদেলা ভালো করে জানে। চারপাশে পুরুষের লেলুপ দৃষ্টি, পদে পদে ও পেতে থাকা সমাজরূপী কুকুরদের লোট লেল পড়া জীব প্রতি মুহূর্তে তার শরীরটা ছুঁয়ে চলেছে। তাকে ছিঁড়ে ছিঁড়ে বাঁচতে অভ্রুর সাথে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু অভ্রু সে তো সম্পূর্ণ নির্দোষ। অভ্রু আর শুভ্র আর অভ্রুর বয়সের ব্যবধান ছিল পাক্কা 10 বছর। বলতে গেলে অভ্রুর করা শাসনের স্নেহের ছায়াতেই অভ্রুর শৈশব আর কৈশোরের একটা মস্ত বড় অংশ কেটেছে। অভ্রুর জীবনে শুভ্র ছিল দ্বিতীয় বাবা। রোদেলাকে অভ্রু এতদিন বড় ভাইয়ের পাশে দেখে এসেছে, পরম শ্রদ্ধার আসনে বসিয়েছে। বয়সের ব্যাপারটা তো আছেই, সাথে যার পেটে তার নিজের বড় ভাইয়ের শেষ চিহ্ন বড় হচ্ছে, তাকে কিভাবে সে নিজের শাশ্বসঙ্গিনী হিসেবে কল্পনা করবে, ভাবতে অভ্রুর মাথার ভেতরটা রি করে উঠল। এসব এলোমেলো বিক্ষিপ্ত চিন্তায় মাথায় নিয়ে সে গ্যারেজ থেকে নিজের প্রিয় কেটিএম বাইকটা বের করলো। হেলমেটটা মাথায় গলিয়ে সে কিক মারলো। ইঞ্জিনের গর্জনটা যেন তার ভেতরে জমে থাকা রাগী বহিঃপ্রকাশ। রাতে ঢাকার ফাঁকা রাস্তা দিয়ে অভ্রুর এলোপ্যাথিও বাইক চলাতে লাগলো। ঠান্ডা বাতাস তার মুখে আছড়ে পড়েছে, কিন্তু তাতেও তার ভেতরে আগুনটা নিভছে না। ধানমন্ডিল লালমাটিয়া হয়ে এসে শেষেমেশে গিয়ে পৌঁছালো মোহাম্মদপুরে এক গলির ভেতর। একটা পুরনো 4তলা বিল্ডিং এর সামনে বাইক থামলো। বাড়ির 3তলায় তার বিশ্ববিদ্যালয়ের 2 ফ্রেন্ড সাবলেট থাকে। বাইকটা নিচ লক করে অভ্র হতনত হয়ে 3তলার ম্যাচে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরের ভেতরে পরিবেশটা একদম আগোছালো, চারদিকে চিপসের প্যাকেট ছড়ানো, খাটের ওপর জামা কাপড় স্তূপ করা, দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটা বড় মনিটরে ফিটা গেম চলেছে। অভ্র 2 ঘনিষ্ঠ বন্ধু রাফসান আর সিয়াম পরম মগ্নতায় জ্যাস্টিক চেপে ফিতা খেলছে। অভ্রুর ঘরে ঢুকতে দেখে রাফসান মনিটর থেকে চোখ না সরিয়ে বলল, কিরে, এই অসময়ে বাসা থেকে আন্টি বের করে দিয়েছে নাকি? এবার রাফসান এক পলক তাকালো অভ্রুর দিকে। এ এ এ
তোর ফেস তো পুরো লাল হয়ে আছে। কিরে ভাই, কারো কাছে মারা খেয়ে আসিস নাকি? অভ্র কোনো কথা উত্তর দিল না, দীর্ঘশ্বাস ফেলে সোজাসুজি খাটের দিকে এগিয়ে গেল। সিয়াম তখন গেম গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে আঙুল চাপাচ্ছে। অভ্র আর কোনো উপায় না দেখে সিয়ামকে বেশ জোরে লাথি দিয়ে সোফা থেকে ফেলে দিল। দুর্বাল, কি করলি অভ্রু? শালা তোর লাঠিটার জন্যই একটা গেম মিস হলো। সিয়াম চেঁচিয়ে উঠলো। অভ্রু বিরক্তি মাখা সুরে বলল, সর তো এখান থেকে, আমাকে দেখতে দে। সিয়ামের হাত থেকে জ্যাস্টিকটা ছিটিয়ে নিল অভ্র। এরপরে মিনিট দশেকের ঘাময় শুধু জ্যাস্টিকের বাটন টেপার খটখট শব্দ। অভ্র আগ্রসী গেম প্লেন্স দেখতে লাগলো সিয়াম আর রাফসান, যেন ভেতরে সমস্ত রাগ আর ফ্রাস্ট্রেশনস ওর ভার্চুয়াল ফুটবলদের ওপর ঝরছিল সে। পরপর তিনটে গোল খেয়ে রাফসানের অবস্থা তখন নাজেহাল। সে জ্যাস্টিকার বিছানায় ছুঁড়ে ফেলে বলল, ওকে ওকে, আই গিভ আপ। তোর আজ নির্ঘাত মাথা তার সিরিয়াসে অভ্রু, কাহিনী কি বলতো? নায়িকা তোকে টেক্সটের রিপ্লাই দেয়নি নাকি অন্য কোনো ক্রাইসিসে আসিস? নয়নার নামটা শুনতেই অভ্র আঙুলগুলো জ্যাস্টিকের ওপর এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। নয়না ওর বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচ জুনিয়র। মেয়েটার চটপটে স্বভাব অভ্রুকে অনেকদিন আগেই কাবু করেছে। অভ্রুও মনে মনে নয়নাকে বেশ পছন্দ করে। নয়নাও তার প্রতি বেশ ভালো রকমের ইন্টারেস্ট দেখিয়েছে গত কয়েক মাসে। প্রায়ই রাতে ইনস্টাগ্রামে চ্যাট হয়, ক্যাম্পাসে ক্যাফেটেরিয়ার সাথে চা কফি খাওয়া হয়। যদিও ওদের মাঝে এখনো কোনো প্রেমের সম্পর্ক এখনো তৈরি হয়নি, তবে অভ্র মনে মনে ভাবছে খুব জলদি ওকে প্রপোজ করবে। কিন্তু এখন বাড়ির যা পরিস্থিতি, তাতে নয়নার কথা ভাবতে বুকটা কেঁপে উঠল তার। অভ্র রাফসানের প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে গেল। স্টিয়ার সিলিং এর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বিড়ির প্যাকেটটা দে। অভ্র এমন অস্বাভাবিক আচরণে সিয়াম এবার একটু নড়েচড়ে বসলো। একটা চিপস খুলে মুখে পুরে বলল, আচ্ছা শোন, তোকে একটা আসাম আইডিয়া দেই। আইডিয়াটা শুনে আমাকে এক্ষুনি জড়িয়ে ধরে চুম্মা খাবি তুই। অভ্র তাড়াহুড়ি করে বলে উঠল, আব্বে শালা, তোকে কেন আমি চুম্মা খাবো? আমাকে কি নিজের মতো গেমেন করিস? সিয়াম বিরক্ত হয়ে বলল, আরে শোন না ছোট লোক। অভ্র বিরতিতে একটা টান দিয়ে বলল, তোর নানি ছোট লোক, শুনবি না? আরে বল না শুনে তোর। সিয়াম বেশ রসিয়ে বলে উঠল, আমি এক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি প্রতি শুক্রবার রাতে নয়না তোর FM রেডিও ওই লেট নাইট শোটা খুব মন দিয়ে শোনে। আগামী শুক্রবার লাইভ শোতে ওই ডিরেক্ট প্রপোজ করে দে না। FM রেডিওতে পুরো ওল্ড স্কুল রোমান্টিক ভাইস আসবে, দেখবি ও রিজেক্ট করতে পারবে না। রাফসান ও সোহানে বলে উঠলো, ওরে আইডিয়া তো পুরো মাখন, পুরো ক্যাম্পাসের আগুন ধরে যাবে। আগুন। অভ্র বন্ধুদের কথার মুখে একটু জোরপূর্ণ হাসি রেখে টানলো, বলল, হুঁ, এটা করা যায়। এরপর খটাস করে সিয়ামের মাথায় ঠোঁট মেরে বলল, কিরে গন্ডু, ভালোই তো আইডিয়া দিস আজকাল। এখন যা, তোদের খালার স্পেশাল রান্না থালা বেড়ে আমার জন্য নিয়ে আয়, আমি রাতে খাইনি। ওদের সামনে বেশ স্বাভাবিক আচরণ করলেও মনে মনে অভ্র উস্কো খুস্কো করতে লাগলো। তার ভেতরে টেনশনটা তখন অনেক উঁচু পর্যায়ে পৌঁছে গেল। বাড়ির যা মতিগতি, মা যেভাবে আজ জেদ হলো ডেলিভারির দিনই না রোদেলার সাথে জোর করে বিয়ে পড়িয়ে দেয়। এই মুহূর্তে তো বাসায় ফিরে যাওয়াটা অভ্রর জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে কিছুতেই তার লাইফটা এভাবে নষ্ট করে দিতে পারবো না। কিন্তু কিভাবে বাঁচবে সে জটিলতার হাত থেকে? পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। গল্প ঝরা পাতার প্রহর।